অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ, আজকে আমি তোমাদের প্রথম ক্লাস নিয়ে এসেছি। গল্প হচ্ছে অতিথি স্মৃতি। তো এর আগে আমি অন্যান্য শ্রেণীগুলোতে অনেক আলোচনা করেছি, ভিডিও দিয়েছি, কিন্তু তোমাদের দেওয়া হয়নি। আমি আজকে প্রথম এটা তোমাদের ক্লাস দিতেছি, তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। আমি আজকে আলোচনা করব অতিথির স্মৃতি। তো লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র সম্পর্কে একটু জানা যাক। প্রথমে আগে শরৎচন্দ্র সম্পর্কে বলি, তারপরে হচ্ছে আমি গল্পটি আলোচনা করব। তো গল্পটি খুব সহজ সরল ভাষায় এবং খুব সুন্দর একটা গল্প, চমৎকার একটি গল্প। আমরা আজকে এটাই জানব। দেখো, এখানে দেওয়া আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরে মাতুলালয়ে অতিবাহিত হয়। মাতুলালয় মানে মামার বাড়িতে। তিনি এখানে সুন্দর করে দেওয়া আছে পরিচয়। আমি শুধু সংক্ষিপ্ত করে তার উপন্যাসগুলো একটু বলি আর মৃত্যুসালটা বলি। তার বিখ্যাত উপন্যাসগুলো হচ্ছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। এখানে উপন্যাসগুলোর মধ্যে দেবদাস কিন্তু অন্যরকম একটা। দেবদাস, শ্রীকান্ত সবগুলোই উপন্যাস পড়লে খুব ভালো উপন্যাস, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ একটা উপন্যাস হচ্ছে দেবদাস। হ্যাঁ, চমৎকার একটি উপন্যাস দেবদাস। তো তিনি বাংলা সাহিত্যের এই কালোজয়ী কথাশিল্পী জীবন অবসান ঘটে, মৃত্যুবরণ করে 1938 খ্রিস্টাব্দে কলকাতায়। এখন আমরা আলোচনা করব গল্পটি আলোচনা মনোযোগ দিয়ে শুনবে। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। চিকিৎসক হচ্ছে, আমরা তো বাংলা ভাষা হচ্ছে চিকিৎসক, যিনি হচ্ছেন ডাক্তার। হ্যাঁ, তার আদেশে কি হলো, দেওঘর একটা স্থানে এসেছিল বায়ু পরিবর্তন বাতাস পরিবর্তনের জন্য। কবি যখন এই গল্পটি লেখেন তখন তো অনেক দিনের কথা। তো অনেক সেই সময় দেখা যাইতো যে বাতাস পরিবর্তনের কারণে কি হয়, বিভিন্ন ধরনের রোগ হইতো। এজন্য কি করা হয়েছে, ডাক্তার আদেশ দিয়েছেন কি করতে, বায়ু পরিবর্তন করতে, যদি সে ভালো হয়। তা কে এসেছিল বায়ু পরিবর্তন করতে এসেছিলাম, ধরে নেব আমরা কবিকে, হ্যাঁ, লেখককে। হ্যাঁ, প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। প্রাচীর ঘেরা দেয়াল দিয়ে ঘেরা, ইটের দেওয়াল দিয়ে ঘেরা একটা বাগানের মধ্যে বাড়ি ছিল, সেই বাড়িটাতে থাকে। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙ্গা একঘেয়ে সুরে ভজন শুরু করে। গলা ভাঙ্গা গলায় গলার যে একটা মিষ্টি গলা থাকবে সেটা নয়, ভাঙা গলা বলতে গানের কণ্ঠটা ভালো না। হ্যাঁ, গলা কিন্তু ভাঙে না। হ্যাঁ, কণ্ঠটা ভালো না, এই কথা এখানে বোঝানো হয়েছে যে গলা ভাঙা কণ্ঠে কি গায়, ভজন গায়, ভজন শুরু করে। ভজন হচ্ছে প্রার্থনা সূচক, ঈশ্বরের কাছে প্রার্থনা সূচক যে গানগুলো হয় সেগুলো হচ্ছে ভজন। তো শুরু করে, ঘুম ভেঙে যায়। লেখকের ঘুম ভেঙে যায়। দোর খুলে বারান্দায় এসে বসি। দোর হচ্ছে দরজা। দরজা খুলে তিনি বারান্দায় বসেন। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে উঠে দোয়েল। তাহলে আমরা কি পেলাম, পাখিদের মধ্যে লেখকের মতে সবচেয়ে ভরে উঠে, সবার আগে দোয়েল ওঠে। তাহলে এখানে এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের, যে বহু নির্বাচনী প্রশ্নে এগুলো হবে। হ্যাঁ, কোনটা হবে বলা তো যায় না, তবে গল্পটি ভালো করে মনে রাখবে। কে উঠে প্রথমে, দোয়েল। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি পাশের বাড়ির আম গাছে। তিনি যেখানে থাকতেন, প্রাচীর ঘেরা যে বাগানের বাড়িটিতে, তো পাশের বাড়ির যে সেখান থেকে পাশের বাড়ির যে আম গাছ আছে সেখানে বিভিন্ন ধরনের পাখি আসতো। কি, বুলবুলি, শ্যামা, টুনটুনি ইত্যাদি। হ্যাঁ, এক এক করে সবাই আসতে শুরু করে। তো এ বাড়ির বকুল কুঞ্জে, বকুল একটা ফুল, সে কুঞ্জে বাগানে, কুঞ্জে হচ্ছে বাগানের মতো, বাগানে পথের ধারের অশ্বত্থ গাছের মাথায় সকলকে
চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই আমি চিনি। মানে প্রতিদিন এত ডাকাডাকি করতো লেখকের, কি মনে হতো যে আমি প্রত্যেককেই চিনি। যত রকমের পাখি আসে সেখানে সবগুলোকেই আমি চিনি। হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো, যার কালার হচ্ছে হলুদ কালার, বেনে বউ পাখি। ওরা আসতো দেরি করে। প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরে হেঁকে যায়। আচ্ছা, প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছ, তিনি যে প্রাচীরের যে বাড়িটাতে ছিলেন সেখানে একটা ইউক্যালিপটাস গাছ ছিল। ইউক্যালিপটাস গাছ গ্রামে যারা থাকো তারা অবশ্যই চিনো। সেই গাছে এসে কি করতো, একজোড়া প্রতিদিন উঁচু ডালটাতে তারা কি ওই বেনে বউ জোড়া কী করতো, হাজিরা হেঁকে যেত। মানে প্রতিদিন এসে যেত, হাজিরা হেঁকে যেত, এটাকে বলছেন। প্রতিদিন আসতো তো এই জন্যে। হঠাৎ কি জানি কেন তিন দিন এলো না। হঠাৎ করে দেখতে পেলেন তিনি 2 দিন আসতেছে না। দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরে না তো। মানে তিনি একটু চিন্তিত হলেন যে কেউ যদি ধরে ফেলেছে। এ দেশে ব্যাধের অভাব নেই। ব্যাধ হচ্ছে যারা পাখি শিকার করে, পাখি ধরে। পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু তিনি 3 দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল। তিনি যে ভাবনাটা ভেবেছিলেন কি, যে ব্যাধেরা তো পাখি ধরে, পাখি দুটোকে ধরে নিয়ে গেল নাকি। তো এই ভাবনাটা 3 দিনের দিন তার চলে গেল। কি হলো, 3 দিনের দিন ওরা ফিরে আসছে গাছের ডালটাতে। এমনি করে সকাল কাটে। বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি। সকাল তো কেটে গেল পাখি দেখতে, বিকেলে এসে কি করলো, পথের ধারে বসে। নিজের সামর্থ্য নেই বেরোবার, কারণ সামর্থ্য নেই কেন, তিনি তো অসুস্থ, এই জন্য বেরোবার সাধ্য নেই। যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। যারা বের হয় তারা তো সুস্থ মানুষ, তাদেরকে দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরের পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। তিনি যেমন অসুস্থ আছেন, তেমনি আবার কি লক্ষ্য করতেন, যে যারা পীড়িত মানে যারা রোগাগ্রস্ত তাদেরকে দেখে, তাদের মধ্যে মেয়েদের সংখ্যাটাই ছিল বেশি। প্রথমে যেত হাত পা ফুলো অল্প বয়সী একদল মেয়ে। মানে যেখানে গেটের পথের ধারে বসেছিল সেখান দিয়ে যাওয়া দেখে যে মেয়েদের সংখ্যাটাই বেশি, তারা অল্প বয়সী এবং হাত পা ফুলা। তাদেরকে দেখে বুঝতাম এরা বেরির আসামি। মানে বেরির আসামি হচ্ছে, বেরি একটা হচ্ছে রোগ, হাত পা ফুলা রোগ, তো এদের আসামি, অর্থাৎ বেরি রোগে আক্রান্ত তারা। ফোলা পায়ে লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কারো পায়ে আট করে মোজা পরা, কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে। সেটা পথ চলার বিঘ্ন, তবুও কৌতূহলী লোকচক্ষু থেকে তার বিকৃতিটা আড়াল রাখতে চায়। তাহলে কি হলো এখানে, যে হাত পা ফোলা রোগ মানুষকে দেখালে লজ্জা পাবে, এজন্য কি করে তারা, মানে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় ঢেকে রাখার চেষ্টা করে। কিভাবে, যে দেখা যায় যে মোজা পরার দিন নয় তারপরেও মোজা পরে, পথ চলার বিঘ্ন শাড়ি নিচু করে পরা, তারপরেও শাড়িটা নিচু করে পরে। এমনকি এই যে কৌতূহলী চোখ থেকে কৌতূহলী চোখ, যে চোখগুলো দেখা যায়, কোনো জিনিস দেখা যায় না কিন্তু তারপরেও দেখা যায় চোখগুলো সেখানে চলে যায়, এই চোখগুলো থেকে বাঁচার জন্য তার বিকৃতিটা আড়াল রাখে। বিকৃতি কি, ওই যে পাটা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক হয়ে গেছে ফুলে, এইটা হচ্ছে বিকৃতি, এটাকে আড়াল রাখতে চায়। আর সে সবচেয়ে দুঃখী হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। একটা দুঃখ হলো যে দরিদ্র ঘরের একটা মেয়ে সেদিক দিয়ে যায়, তাকে দেখে দুঃখ পায়। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছোট ছেলে মেয়ে। একলা যাইতো ঠিক আছে, কিন্তু সঙ্গে 3টি ছেলে মেয়ে ছিল। বয়স বোধ করি 24-25 হবে, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডুর। দেহটা শীর্ণ আর পাণ্ডুর হচ্ছে ফ্যাকাশে হয়ে গেছে, রক্ত নাই শরীরে, এইটা হচ্ছে পাণ্ডুর। কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার। মানে এতই জীর্ণ দেহ, নিজের দেহটাকেই টানতে পারে না। তবুও সবচেয়ে ছোট্ট ছেলেটি তার কোলে, সে তো আর হাঁটতে পারে না।
অথচ ফিরে আসারও ঠাঁই নেই। কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। যে মেয়েটিকে দেখে, মানে শীর্ণ দেহ, পাণ্ডু পাণ্ডুর মতো, মানে পাণ্ডু রুগী যারা হয় এরকম দেখতে। তার কোলে আবার ছোট ছেলেটি আছে, মানে তাকে দেখে এত বেশি ক্লান্ত মনে হয় লেখকের। সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে, মানে যেদিন একদিনের কথা বলছে, যে সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে। দেখি কয়েকজন বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধান করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছে। মানে যেদিন দেখলেন সেদিন কয়েকজন বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের সমাধান, মানে খাওয়া দাওয়া শেষে কি করলো, যথাশক্তি দ্রুত পদে তাদের সাধ্য মতো খুব তাড়াতাড়ি বাসায় ফিরছে, যত জোরে হাঁটতে পারে আর কি। হ্যাঁ, সম্ভবত এরা বাত ব্যাধিগ্রস্ত। বাত ব্যাধি হচ্ছে শরীরের যে ব্যথাগুলো থাকে সেগুলোর কথা বলছে, যে সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাহলে কি জন্য তারা সন্ধ্যার পূর্বেই যাতে ঘরে আসতে পারে, এই জন্য দ্রুত হাঁটতেছে, দ্রুতই বাসা ফেরার উদ্দেশ্যে। তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই আমি একটু ঘুরে আসি গে। অর্থাৎ যদি এখানে হচ্ছে যে বৃদ্ধ মানুষ যদি হাঁটতে পারে বাত ব্যাধি ধরিয়া, তাহলে আমি কেন পারবো না। এই জন্য তিনি কী করলেন, তাদেরকে দেখে ভরসা পেয়ে একটু হাঁটতে বের হলেন। সেদিন পথে পথে অনেক বেরালাম, অন্ধকার হয়ে এলো, ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলছে। বললাম, কী রে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? মানে সে যেদিন বের হলেন লেখক, সেদিন কি অন্ধকার হয়ে গেল, পিছনে হঠাৎ ফিরে দেখে কি একটি কুকুর তার পিছনে। হ্যাঁ, পিছনে ফিরে দেখে, তো তাকে বলল কি, কী রে, আমার সঙ্গে যাবি? হ্যাঁ, আমাকে পৌঁছে দিবে বাড়ি। এই, হ্যাঁ, সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটা বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম। অর্থাৎ এখানে যে কুকুরটি লেখকের পিছনে আসতেছে, সে কুকুরটি হচ্ছে এখন যৌবন পার হয়ে গেছে, হ্যাঁ, বৃদ্ধের দিকে, কিন্তু যখন যৌবন ছিল তখন শক্তি সামর্থ্য ছিল। হ্যাঁ, এগুলো অনেক প্রশ্ন করতে করতে আসতেছে। গেট খুলে দিয়ে ডাকলাম, হ্যাঁ, ভিতরে আয়। আচ্ছা, ভেতরে আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না। এই জন্য যে নতুন বাড়ি, যদি কেউ মারধর করে, এই জন্য সে ঢুকলো না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করতে দিতে চাইলে বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথাও চলে গেছে। অর্থাৎ তিনি তো চলে গেছেন, কিন্তু কুকুরটি আর ভিতরে আসেনি। পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আছে আমার সেই কালকের অতিথি তাহলে হচ্ছে আমরা যে কুকুরটির কথা জানতেছি সেই অতিথি। হ্যাঁ, বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি না কেন? জবাবে সে মুখ পানে চেয়ে তেমনি ল্যাজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়ল। অর্থ বোধ হয় এই যে, সত্যি বলছো তো? মানে অতিথি কি করলো তখন, লেখক যখন বললেন যে আজকে খেয়ে যাবি, না খেয়ে যাস নে, তখন সে ঘন ঘন লেজটা নাড়ল। কিন্তু লেখক তখন এর অর্থটা বুঝতে পেরেছিল যে তিনি সত্যি বলছেন কিনা। রাত্রে চাকর এসে জানালায় সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। এখানে যখন লেখক এই লেখাটি লেখেন, তখন হচ্ছে সে সময়ে যখন বড় বড় জমিদারদের বাড়িতে রান্না করা লোক ছিল, ওই রান্না করা লোকদেরকে বলা হয়তো বামুন ঠাকুর। এই রান্নার লোককে বলেছিলেন যে বামুন ঠাকুরকে, তিনি হচ্ছেন বামুন ঠাকুর, তাকে ডেকে বলেছিলেন যে আমার অতিথিকে পেট ভরে খেতে দিও। হ্যাঁ, তাহলে বামুন ঠাকুর হচ্ছেন যে রান্না করে সে। পরের দিন খবর পেলাম অতিথি যায়নি। অতিথের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক,
ওকে তোমরা খেতে দিও। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। মানে লেখক জানতেন যে আপত্তি থাকবে না, যে অবশিষ্ট খাদ্যগুলো থাকে সে খাদ্যগুলোতে দিতে, কিন্তু পরে জানলো যে আপত্তি আছে, মানে গুরুতর আপত্তি। আমাদের বাড়িতে খাবারের যে প্রবল অংশীদারি ছিল এ বাগানের মালিনী, এ আমি জানতাম না। মালিনী কারা? যারা বাগান পরিচর্যা করে। যে অবশিষ্ট খাবারটি থাকে সেই খাবারটার অংশীদারি ছিল মালিনী। হ্যাঁ, এই অবশিষ্ট খাবার প্রতিদিন মালিনী নিয়ে যেতেন। এটা লেখকের আজকে প্রথম জানা হলো। তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। এই এই যে মালি ছিল তার বয়স কম ছিল, খাওয়ার সময় সে ভালোই খেত, হ্যাঁ, এবং দেখতেও সে ভালো। চাকরদের দরদ তারপরে বেশি, অতএব আমার অতিথি করে উপবাস। বিকেলে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। তাহলে বিকেলে কোথায় গেলেন লেখক? বিকেলে গেলেন পথের ধারে, সেখানে কে ছিল? অতিথি। ওই কুকুরটি ছিল পথের ধারে ধুলোয় শুয়ে। হ্যাঁ, বেড়াতে বার হলে সে হয় আমার পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে কেমন লাগলো কেমন? সে জবাব দেয় ল্যাজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি নে যে মালির বউ তোরে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল। অর্থাৎ মালিনী যে অতিথির উপর অত্যাচার করতো, সেটাতে যে বাদবাকি চাকর বাকর ছিল তাদেরও সায় ছিল। হ্যাঁ, সেটা। এবং এই রাস্তার ধারে যেতে যেতে অতিথির সঙ্গে তার কথা হচ্ছে যে আজকের মাংস রান্নাটা কেমন হয়েছে, সে খেয়েছে কি না, এগুলো তার কথোপকথন হচ্ছে। হঠাৎ শরীরটা খারাপ হলো, 2-3 দিন নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেই মাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্য দিয়ে বাইরে রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। লেখক কী করলেন? শরীর খারাপ বিধায় 2-3 দিন নিচে নামলেন না, উপরে থেকে গেলেন এবং সেখানে কি করে? খবরের কাগজ পড়ে। খবরের কাগজ পড়ার পরে যখন আকাশ কী হলো? মানে রোদে তপ্ত হয়ে গেল। অর্থাৎ দুপুরের কথা বলা হচ্ছে এখানে, যে তখন তিনি অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছিলেন। সহসা খোলা দোর দিয়ে সিঁড়ির উপরে ছায়া পড়ল কুকুরের। সহসা অর্থাৎ হঠাৎ করে, খোলা দোর মানে দরজা, খোলা দরজা দিয়ে সিঁড়ির উপরে একটা ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে। এবার তিনি দেখেন যে তার অতিথি ওখানে দাঁড়িয়ে আছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। সবাই তো ফাঁকা করে দিয়েছে বাড়ি। এই সুযোগে কী করলেন? লেখকের পাশে অতিথি এসে হাজির হয়েছে। ভাবলাম 2 দিন খেতে পাইনি, তাই বুঝি আমাকে ও দেখতে এসেছে। আচ্ছা, ভাবলাম 2 দিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকে দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তো রে? কী খেলি আজ? অর্থাৎ 2 দিন যে লেখক তার খবর নিতে পারেনি, তো আজকে যেহেতু দেখা হয়েছে, জিজ্ঞাসা করেছে খাওয়া হয়েছে কি না। হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ ও জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম, ওদের দোর খোলার শব্দই অতিথি ছুটে পালালো। মানে তার মানে বোঝা যাচ্ছে যে যখনই চাকরদের ডাক দিল, হাঁক দেওয়া মানে ডাক দেওয়া, ডাক দিল, তখন কি করলো? অতিথি ছুটে পালালো। কেন? ভয়ে। কারণ কি? এই চাকর মালি এরা কি করতো? যখন লেখক থাকে না তখন অতিথির গায়ে হাত দিত, হ্যাঁ, মানে মারধর করতো। এজন্য কি, যখনই
তাদেরকে ডাক দিল, তখনই সে ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আজ্ঞে না, মালি বউ ওরে তাড়িয়ে দিয়েছে। আজ তো অনেক খাবার বেঁচেছে, সে সব কী হলো? মালি বউ চেঁচে পুছে নিয়ে গেছে। মানে চেঁচে পুছে হচ্ছে সবটুকুই নিয়ে গেছে, কিছুই রাখেনি। তো এখানে মালি বউ যে খাবার নিয়ে যায় সেটা তো লেখক আজকে জানতে পারলেন, কিন্তু মালি বউয়ের কারণে কি কুকুরটার খাওয়া হয় না। কুকুর উপোস থেকে যায় লেখকের অতিথি। আমার অতিথিকে ডেকে আনা হলো, আবার সে বারান্দায় নিচে উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল। মানে বারান্দার উঠানে যে ধুলোটা ছিল ওখানে আবার সে নিশ্চিন্তে স্থান মানে বসে পড়ল। মালি বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে, বেড়াতে যাবার সময় হলো। এবার অতিথি বুঝতে পেরেছে কয়েকদিন থেকে মিশতে মিশতে যে বিকেল হলে লেখক কী করবেন, বেড়াতে যাবেন, এই জন্যে অতিথি প্রস্তুত বেড়াতে যাওয়ার জন্য। হ্যাঁ, তো এখানে দেখো, কুকুর হচ্ছে প্রভুভক্ত জীব। হ্যাঁ, এরা কি করে প্রভু কি করে আগাম জানতে পারে। তো এখানে এইরকমই হলো যে লেখক যেহেতু বিকেল হলে বেড়াতে যান, সেহেতু সে এখন কি প্রস্তুত হয়ে গেছে বেড়াতে যাওয়ার জন্যে। শরীর সারল না, দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে উপস্থিত। দেওঘর কিন্তু আগেই বলেছি, দেওঘর হচ্ছে একটা স্থানের নাম। হ্যাঁ, তো এখান থেকে তার মানে ফিরে যাবার সময় হয়ে গেছে। তবু 2-3 দিন দেরি করলাম নানা ছলে। আজ সকাল থেকে জিনিস বাদাবাদি শুরু হলো। দুপুরের ট্রেন, গেটের বাইরে সার গাড়ি এসে দাঁড়ালো। মানে তিনি চলে যাবেন এজন্য কি বাদাবাদি জিনিসপত্র গোছগাছ শুরু হয়ে গেছে। কারণ কি দুপুরের ট্রেনের সময়, এবং তার যে গাড়ি লাগবে সে গাড়িগুলো এসে উপস্থিত। মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটাছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কোনো খোয়া না যায়। তার উৎসাহটাই সবচেয়ে বেশি, অর্থাৎ অতিথির উৎসাহটা সবচেয়ে বেশি হলো কেন? কারণ কি এগুলো হচ্ছে লেখকের, সব লেখকের প্রত্যেকটা জিনিস লেখকের। তিনি এই অর্থাৎ কুকুরটি মহাব্যস্ত হয়ে গেছে লেখকের জিনিসগুলো কি করবে, যেহেতু তার সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে, তার জিনিসগুলো কোথাও যেন খোয়া না যায় সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য। একে একে গাড়িগুলো ছেড়ে দিল, আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। মানে লেখক নামেননি, তার আগেই অতিথি হাজির। হ্যাঁ, ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখে অতিথি। কী রে, এখানেও এসেছিস? সে ল্যাস নেড়ে তার জবাব দিল, কি জানি মানে তার কি। এখানে যেহেতু এসেছে, লেখক প্রশ্ন করলেন যে এখানেও এসেছিস, কিন্তু যে উত্তরটা দিল তার মানে লেখক বুঝতে পারলেন না। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল, সবাই পেল না, কেবল অতিথি। বকশিস হচ্ছে লেখক যাবার সময় যে টাকা তাদের হাতে দিয়ে যায় সেটা হচ্ছে বকশিস। হ্যাঁ, সেটা তারা সবাই পেল, কিন্তু অতিথি কিছুই পেল না। গরম বাতাসের ধুলো উড়ে সামনে আচ্ছন্ন করেছে। যাবার আগে তার মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম। স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি। মানে ট্রেন ছেড়ে দিল। হ্যাঁ, ট্রেন ছেড়ে দেওয়ার সময় মানে ফটকের বাহিরে লেখক এক দৃষ্টে চেয়ে দেখলো কি, যে অতিথি দাঁড়িয়ে আছে আর লেখককে দেখতেছে। ট্রেন ছেড়ে দিল, বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। কেবল ওই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ। অর্থাৎ এইখানে অতিথির সঙ্গে যে সম্পর্কটা হয়ে গিয়েছিল, সেই সম্পর্কের কারণে বাড়ি যাবার যে একটা আগ্রহ এটা তার ছিলই না। হ্যাঁ, আর কেবল খালি অতিথির কথাই মনে হচ্ছে যে অতিথি এবার বাড়িতে গিয়ে দেখবে আমি নেই। হ্যাঁ, গেট বন্ধ, ঢুকবার জো নেই। পথে দাঁড়িয়ে দিন 2 তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নে কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। ঠিক সেদিন যেরকম দেখেছিল ওই রকম করে কি লুকিয়ে ঘরে গিয়ে দেখবে তার ঘরটাতে দেখবে কেউ নেই। হয়তো ওর যে তুচ্ছ জীব শহরে আর নেই, তবু দেওঘরে বাসের কটা দিন স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম। অর্থাৎ কবি
না, লেখক এখানে এটা এই জন্যে লিখেছেন যে দেওঘরে বসে যে কটা দিন তিনি বাস করলেন সেই কটা দিনের যে স্মৃতি অতিথিকে নিয়ে সেই স্মৃতিটুকু এখানে লিখে গেলেন। তো শিক্ষার্থীগণ, এখানে শুধু মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক হয় তা নয়, মানুষের সঙ্গে মানুষ যেহেতু সৃষ্টিসেরা জীব, মানুষের সঙ্গে চাইলেই মানুষ সকল শ্রেণীর জীবের সঙ্গে সম্পর্ক করতে পারেন। এখানে এই অংশটুকু এই গল্পটিতে লেখক বুঝিয়ে দিয়েছেন যে অন্যান্য জীবের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা যায়। তাই আমরা অবশ্যই অন্যান্য আমাদের আশপাশে যে জীবগুলো ঘোরাঘুরি করে, পশু পাখি সব, তাদের প্রতি আমরা অবশ্যই সহায় হব। শিক্ষার্থীগণ, আমি গল্পটি আলোচনা করলাম, সঙ্গে একটু হচ্ছে যে পাঠ পরিচিতিটা বলি। পাঠ পরিচিতি গল্প সুন্দর করে বুঝলে পাঠ পরিচিতি পড়তে হয় না, কিন্তু তারপরে আমি একটু পড়ি। তো শিক্ষার্থীগণ, বললাম যে গল্প অবশ্যই সুন্দর করে পড়তে হয় মনোযোগ দিয়ে। যদি গল্পটি ভালো করে পড়া যায় তাহলে পাঠ পরিচিতি পড়তে হয় না, কিন্তু তারপরে আমি একটু বলি। এখানে দেখো পাঠ পরিচিতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জন করে এখানে অতিথি স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। ঈষৎ পরিমার্জন হচ্ছে অল্প পরিমার্জন, হ্যাঁ, বেশি নয়, কিছুটা পরিমার্জন করা হয়েছে। কি থেকে? দেওঘর থেকে করা হয়েছে অতিথি স্মৃতি। এই নামটার পরিবর্তন হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েক দিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এই গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন কয়েক দিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা, আচ্ছা এটা তো বললাম। লেখক দেখিয়েছেন যে মানুষে যেমন স্নেহ প্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এই গল্পের সম্পর্কে এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে। তো শিক্ষার্থীগণ, আমরা এখানে শরৎচন্দ্রের যে গল্পটি পড়লাম, তো এই গল্পটি খুব সহজ সরল ভাষায় আমি চেষ্টা করেছি তোমরা যাতে বুঝতে পারো। আর যে কঠিন কয়েকটি শব্দ ছিল, শব্দ কয়েকটি ভেঙে দিয়েছি। অবশ্যই ভিডিওটি দেখলে তোমরা গল্পটি বুঝতে পারবে। আমার ভিডিওটি দেখবে এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।